সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন যে একটি মাঠ, অর্থাৎ এটি একসময় ছিল বিল, এটি এখন গবাদি পশুর গোচারণ ভূমিতে পরিণত হয়েছে এবং অসংখ্য পরিমাণে গবাদি পশু এখান থেকে তাদের খাবার সংগ্রহ করছে। এটি নড়াইল এবং তেরোখাদার কয়েকটি বিলকে আমরা সার্ভে করেছি বর্ষা মৌসুমে এবং শুকনা মৌসুমে। তো প্রতি বছরই আমাদের এই সার্ভেগুলো চলে। এবার আমরা একেবারে বর্ষার ঠিক আগে, তার মানে গত কয়েকদিনে বেশ কিছু বৃষ্টি হয়ে গেছে, মাটি কেবল সদ্য খাদ্যরস পানি পেতে শুরু করেছে এবং কিছুটা মাটি নরম কাদা জন্মেছে কোথাও কোথাও। গবাদি পশুর এখনই শেষ সময় এটি চারণভূমি হিসেবে ব্যবহার করতে, অর্থাৎ এখান থেকে সরাসরি মাঠে নেমে তারা আর খুব বেশি দিন ঘাস লতাপাতা খেতে পারবে না। তার কারণ সামনে বর্ষার বিশাল ঢল নামতে আসছে। এই বর্ষার ঢল যখন নামবে, বৃষ্টি, তখন এখানে পানি বেড়ে যাবে। মাটির তলদেশে অসংখ্য পরিমাণে গুল্ম লতার বীজ লুকিয়ে আছে, বিশেষ করে শাপলা এবং সেই সঙ্গে পদ্মর গোড়াও রয়েছে এখানে, এবং কলমিলতা সহ আরও অনেক প্রজাতির উদ্ভিদ মাটির তলদেশে প্রচুর বীজ ছড়িয়ে রয়েছে, যেটি পানি পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রস্ফুটিত হবে। এবং অসংখ্য পরিমাণে ঘাসেরও বীজ রয়েছে, জলজ ঘাসের, যেগুলো জল নামলেই এই ঘাসগুলো জেগে উঠবে। সেই সাথে শাপলা, কলমিলতা সহ আরও অনেক প্রজাতি। সেই সাথে এই মাটির তলদেশে রয়েছে অসংখ্য পরিমাণে ডিম। কিসের ডিম জানেন? দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছের ডিম, যেমন কই, শিং, দেশি প্রজাতির মাগুর, জিয়েল, গজার, শোল, টাকি সহ আরও অনেক প্রজাতির মাছের ডিম সুপ্ত অবস্থায় লুকিয়ে রয়েছে আমাদের খুলনার তেরোখাদা এবং নড়াইলের বিলগুলোতে। নতুন পানি নামার সঙ্গে সঙ্গেই এই ডিমগুলো উর্বর হতে শুরু করবে এবং একসময় ডিমটি প্রস্ফুটিত হয়ে এই বিলে ছড়িয়ে পড়বে অসংখ্য পরিমাণে প্রাকৃতিক মাছ। এবং তারা যে খাদ্যগুলো খাবে, বিভিন্ন ধরনের পোকামাকড় এবং গুল্ম লতার বিশাল বাহার। তাছাড়া এই যে চারণভূমিতে যে গবাদি পশু চারণ করছে, এর যে জৈব পদার্থটা, সেটাও পচে জৈব রাসায়নিক একটি খাদ্যে পরিণত হবে, জৈব সার, জৈব খাদ্যে। প্রচুর প্লাঙ্কটন তৈরি হবে। এই প্লাঙ্কটন, জু প্লাঙ্কটন, ফাইটো প্লাঙ্কটন, এই প্লাঙ্কটনগুলো মাছেরা খেয়ে তরতাজা সুস্বাদু হয়ে উঠবে। একসময় এসব বিলের মাছ ছিল প্রাকৃতিক মাছ, একেবারে স্বাদে ভরপুর। রাসায়নিক সার এবং কীটনাশক প্রাকৃতিক দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছের উপরে একটা বিশাল আক্রমণ তৈরি করে ফেলেছে। এবং এই কীটনাশক এবং রাসায়নিক সারের ফলে এই মাছগুলো বিলুপ্তির পর্যায়ে। এখন আর ডিম উর্বর হচ্ছে না, ফুটছে কম। সেই সাথেই বিলে রয়েছে অসংখ্য পরিমাণে কারেন্ট জাল, চায়না দুয়ারি জালের ব্যবহার। সূর্য ডুবে যাচ্ছে। গবাদি পশুগুলো খুব দ্রুতই মাঠে উঠাতে হবে, কারণ আকাশে মেঘ করেছে। আমাদেরও রওনা দিতে হবে এখান থেকে, তা না হলে আমরা বজ্রপাতের ভেতর পড়ে যেতে পারি। সমগ্র দিনের শেষে শিশিরের ঘাসের মতো সন্ধ্যা আসে, টানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। সমগ্র আয়োজন যেন এখন শেষের পথে। কবিতাটি মিলিয়ে বলতে পারলাম না, হাতে সময় খুবই কম, আরো অনেক কিছু বলতে হবে। এই গবাদি পশুর গুলোকে দ্রুত উঠাতে হবে, তা না হলে মেঘ করেছে, যে কোনো মুহূর্তে বজ্রপাত ঘটতে পারে। সুতরাং এই যে বায়োডাইভার্সিটি, আমাদের জীববৈচিত্র্য একটা বিশাল সম্ভার। এখন গবাদি পশুর গোবর এখন আর রাসায়নিক সার, এখন আর কৃষিকাজে ব্যবহার করা হয় না। এগুলো দিয়ে এখন জ্বালানি তৈরি করা হয় এবং মাটিকে দেওয়া হয় বিষ, রাসায়নিক সার। এবং এই মাটিতে এখন আর এই অঞ্চলে না কোনো প্রাণী বাঁচতে পারে না, যেহেতু এখানে বৃষ্টি হওয়ার পরে সমস্ত বিল খাল জলাভূমিতে পরিণত হয়। তখন শেয়ালগুলো, বনবিড়ালগুলো, সাপগুলো লোকালয়ে
বিড়িবাঁধের উপর উঠে আসে, মানুষের ঘর বাড়িতে চলে আসে, মারা পড়ে এবং তারা খুব আনন্দ উচ্ছ্বাসে পিটিয়ে হত্যা করে, যার ফলে এখানকার কৃষি জমির যে ইঁদুর দমনের জন্য এখন আর কেউ নেই, যার ফলে এখন কারেন্টের ফাঁদ দিয়ে রাখা হয় কৃষি জমিতে, আর কিছুদিন পর থেকেই শুরু হবে এবং সেখানে দুর্ঘটনাবশত অনেক মানুষও মারা যেতে পারে। ইতিপূর্বে অনেক মানুষ মারা গেছে। তো এই ধরনের যে বায়োডাইভার্সিটি, এই যে জীববৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে আমাদের রাসায়নিক সারের কোনো প্রয়োজন ছিল না যদি আমাদের গবাদি পশুর মলমূত্রগুলোকে ঠিকমতো এই কৃষি জমিতে ব্যবহার করা হতো এবং যদি পর্যাপ্ত পরিমাণে এই বিলে যে পাখিগুলো আসতো সেগুলোকে শিকার করা না হতো, শামাকগুলো যদি উত্তোলন করা না হতো, তাহলে রাসায়নিক সার এবং কীটনাশকের কোনো প্রয়োজনই ছিল না। এটি দিয়ে আমরা সেই আমাদের আদিকালের ভাটেল চাল এবং ইলিশের যে স্বাদটা, সেন্ট, সুভাষ, সুমোহনীয় গন্ধ এবং যে স্বাদ তৃপ্তিদায়ক, একসময় মনে করে দেখুন, একসময় একটা বাড়িতে ভাটেল চালের চাউ পানি ভাত রান্না করলে কয়েকটা গ্রামে বাড়িতে সুগন্ধ ছড়িয়ে পড়ত এবং কি স্বাদ ছিল মোহনীয়। সামান্য কাঁচামরিচ, লবণ দিয়ে, পেঁয়াজ দিয়ে এই চাউগুলো আমরা খেয়েছি, গুড় দিয়ে খেয়েছি, খেজুরের গুড় প্রত্যেক বাড়িতে পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। এটি আমাদের জন্য একটা আসনি সংকেত। আমাদেরকে এই যুগ থেকে আবারও বেরিয়ে এসে রাসায়নিক কীটনাশকের যুগ থেকে আমাদের প্রাকৃতিক ব্যবস্থাপনায় ফিরে যেতে হবে। এই বিল থেকে উৎপাদিত যে খাদ্যগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা জৈব সারের মাধ্যমে, পাখিদের মাধ্যমে কীটপতঙ্গ দমন এবং যদি আমরা শামাক সহ সকল বন্যপ্রাণী জীববৈচিত্র্যকে যদি এই বিলে সংরক্ষণ করতে পারি, তাহলে আমাদের আবারও সেই ইলিশের স্বাদটা ফিরে আসবে, সেন্টটা ফিরে আসবে। একসময় এক বাড়িতে ইলিশ রান্না করলে একদম পাশের গ্রামে পর্যন্ত গন্ধ ছড়িয়ে পড়তো বাতাসের মাধ্যমে এবং যে হাত দিয়ে ইলিশ ভাজা খাওয়া হতো সে হাতে ছাই দিয়ে ধোয়ার পরও 2 থেকে 3 দিন, আমি 90 দশকের কথা বলছি, 2 থেকে 3 দিন পর্যন্ত ঘ্রাণটা থেকে যেত। ইলিশ মাছ খাওয়ার পর যে গ্লাসে পানি খাওয়া হতো সেই গ্লাসটার পর্যন্ত গন্ধ লেগে থাকতো। ছাই দিয়ে অনেক চেষ্টা করে এই গন্ধটা দূর করা হতো, মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করে। সেই যুগটা আমাদের ফিরিয়ে আনতে হবে, এজন্য সকলকে সচেতন হতে হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করুন, মানুষকে সচেতন করে দিন, জানার সুযোগ করে দিন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে লেগে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।